দর্শক স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। রবিবার ইনানির সেনাবাহিনী পরিচালিত হোটেল বে ওয়াচ মিলনায়তনে সম্মেলন শুরু হয়, চলবে 26 আগস্ট পর্যন্ত। সম্মেলনের দ্বিতীয় দিন সোমবার যোগ দিয়ে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মাধ্যমে সম্মেলনে অংশ নেয়া বিশ্বের প্রায় 40টি দেশ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধিদের কাছে রোহিঙ্গারা তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরবেন, জানাবেন তাদের ওপর হওয়া নির্মম অত্যাচার নিপীড়নের চিত্র। সম্মেলনে প্রত্যাবাসন প্রক্রিয়া ও মানবিক সহায়তার দিকটি গতিশীল করার প্রচেষ্টাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মিয়ানমারের জান্তাদের বর্বরতার প্রাণ বাঁচাতে রোহিঙ্গা ঢলের 8 বছর কাল। বৈশ্বিক নানা ঘটনা প্রবাহে মনোযোগও হারিয়েছে রোহিঙ্গা সংকট। সব মিলিয়ে বাংলাদেশে এখন বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা 14 লাখের বেশি। এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই খবরে শিবির জুড়ে জেগেছে নতুন আশার আলো। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্ট। 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা জান্তার নৃশংসতার শিকার হয়ে প্রাণ বাঁচাতে লাখো রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে আশ্রয় নিয়েছিল বাংলাদেশে। চোখের সামনে স্বজন হত্যা, নারীদের উপর অকথ্য নির্যাতন, আগুনে ভস্মীভূত গ্রাম, সবই এখন তাড়া করে ফেরে তাদের। লাইফ পর্যন্ত আর কিভাবে দেখবে চিন্তা অনেকটা যাইতে মনে হইলে আশ্রিত জীবনে বছর বছর বাড়ছে ভোগান্তি, অপরাধ, মাদক ও নানা সহিংস কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়রা। এই পরিস্থিতিতে বহু প্রতীক্ষিত আন্তর্জাতিক সংলাপকে প্রত্যাবাসন কার্যক্রম পুনরুজ্জীবনের এক নতুন সুযোগ হিসেবে দেখছেন স্থানীয়রা। তাই প্রধান উপদেষ্টার কক্সবাজার আগমন ঘিরে আশার আলো রোহিঙ্গা শিবিরে। কিছু আগে আর আগে টাইম আমাদের হেন্তুনো মাগবাগিয়ে দড়ি লে যায় না আনার দেশ নাই সেটা আরে মনোহদিল্লা করে ফান্না করি না হারে যেন নাকি বাংলাদেশটা হয়ে আছে স্টুডেন্ট হয়ে আছে এনে কলেজে যায় ফান্না করি হারে আর এটার আর যে নাকি প্রাইমারি স্কুল আছে এনে দেড়ে সুন্দর করে ফান্না করি হারে। তবে মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে আরো প্রায় 50,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকতে সীমান্তে করছে অপেক্ষা। এ খবরে দুশ্চিন্তা স্থানীয় জনপ্রতিনিধিরও। বারবার নতুন করে 50,000 রোহিঙ্গা ইতিমধ্যে নাকি সীমান্তে অবস্থান করছে। এটা আমি মনে করি আমাদের জন্য আরেকটি খুবই একটা দুঃসংবাদ। সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি সহ অন্যান্য যারা বাহিনী রয়েছে, সরকারের যে অন্যান্য সংস্থাগুলো রয়েছে, এদের আরো গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করা হয়েছে, যাতে নতুন করে কোনো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে। এদিকে আন্তর্জাতিক মহল বারবার সমাধানের আশ্বাস দিলেও রোহিঙ্গাদের ভাগ্যে এখনো ফেরার টিকিট জোটেনি। তবে এবারের সফরে কোনো কার্যকর সিদ্ধান্ত এলে হয়তো নতুন অধ্যায় শুরু হবে তাদের জীবনে। আব্দুল্লাহ মামুন, নিউজ 24। দর্শক, চট্টগ্রামের বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, সবজির দাম বৃদ্ধির কি কারণ, বিক্রেতারা কি বলছেন এই বিষয় নিয়ে? ধন্যবাদ ফয়সাল আপনাকে। আপনি যথার্থ বলছেন যে মাছ মাংসের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সবজির বাজারে আমরা এসেছি। রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রামের সবচেয়ে বড় কাঁচা বাজার। এই বাজারে এসে আমরা যেমনটা দেখছি এখানে সবজির কোনো কমতি দেখছি না। এখানে পাইকারি বাজার যেহেতু রয়েছে, পাইকারি বাজারে যেমনটা সবজি আছে তেমনিভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুচরা বাজারেও সেই সবজির সরবরাহের কোনো ঘাটতি নেই। তবে যেহেতু চট্টগ্রামে উৎপাদিত সবজি বাজার দখল করছে, একই সাথে উত্তরবঙ্গ থেকে যে সবজি এসেছে সেই সবজিও বাজারে দেখা যাচ্ছে। তবে সবজির দামটাই কিন্তু হু হু করে বাড়তে শুরু করছে। যেখানে বেগুন আরও কম দামে বিক্রি করার কথা রয়েছে, সেই বেগুন এখন আমরা দেখতে পাচ্ছি যে 100 টাকা বিক্রি করছে বেগুন। দেখতে পাচ্ছেন 100 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। তো আরেকটি বেগুন আমরা দেখতে পাচ্ছি, সেই 3 রকমের বেগুন রেখেছে। তো এই বেগুনটি দেখা যাচ্ছে 120 টাকা কেজিতে তারা বিক্রি করছে। তবে একটু বরবটির দামটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা কমেছে বরবটির দামটা। তো
বরবটির দামটা কিছুটা কম হচ্ছে, 60 টাকা কেজিতে তারা বিক্রি করছে। কাঁকরোলের দাম আবার বাড়তে শুরু করেছে, 80 থেকে 100 টাকা কেজিতে তারা বিক্রি করছে। আলুর দামটা কিছুটা কম আছে, অন্যান্য সবজির দাম সবচেয়ে বেশি বিক্রি করার কারণে যারা ক্রেতা তারা হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। যারা বাজার করতে এসছেন, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, বাজার করতে এসছেন, সবজির দাম কি অবস্থা বলে মনে করছেন? সবজির দাম তুলনামূলক তো এখন একটু বেশি, কদিন আগে একটু কম ছিল, এখন কিন্তু 100 টাকা, 80 টাকা, 120 টাকা সেরকম সবজির দাম। বাজারে তো সবজি আছে, বাজারে সবজি আছে কিন্তু দামটা বেশি, দামটা বেশি। দামটা বেশি। আপনি বাজার করতে এসছেন, কেমন দাম কেমন? অনেক অনেক দাম, মানে আমাদের ইনকামের বাইরে। আমাদের যে ডেলি 500 টাকা ইনকাম হয়, এই দিয়ে ঘর ভাড়া, খাওয়া দাওয়া, বাজার করা অনেক, মানে অনেক অনেক কষ্ট হয়ে যেতেছে আমাদের। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, বাজারে এসেছেন, সবজি নিচ্ছেন, কাঁকরোল কিনলেন, কত টাকা করে কিনছেন? কারকল 70 টাকা নিচ্ছে, এখন তিতকরলা 80 টাকা বলতেছে। এখন এই তরকারির দাম তো অনেক বাড়তি, এখন আমরা তো চলতে কষ্ট হয়ে যাচ্ছে, কি করে চলবো সেটাও বুঝতে পারতেছি না। এক পথ কিনলে আর পথ কিনা যায় না। সবজির পাশাপাশি মাছ মাংসের দাম কেমন? মাছ অনেক, ইলিশ মাছ আমরা এখন খাওয়ার সাধ্যের বাইরে। ইলিশ মাছ এখনও, ইলিশ মাছ দেখে আবার চলে আসি, মানে ইলিশ মাছটা দেখে আবার চলে আসি, এইভাবে আমাদের দিন যাচ্ছে। ইলিশ মাছ খাওয়ার কোনো আশাই আমাদের নেই। ইলিশ মাছ তো কিনতে পারেনি এই বছর ধরতে গেলে। বাজার করেছেন, কেমন দাম কেমন? দাম তো অনেক। খরবাইন আলু নিয়েছিলাম, আলু হলে দেয় 25 টাকা কেজি, আর খরবাইন 150 টাকা কেজি। অনেক দাম, বুঝছেন? দাম বেশি, অতিরিক্ত বেশি। আমরা এতক্ষণ একটু সবজির বাজার দেখানোর চেষ্টা করেছি। পাইকারি বাজার গুরু যেমনটা দেখেছি, সেখানে কিন্তু সবজির কোনো ঘাটতি নেই। তবে সবজির দামটা যদি একটু কম হতো তাহলে সবার জন্য সহজ হতো বলে তারা মনে করছেন। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, একই সাথে জেলা প্রশাসনের যে ম্যাজিস্ট্রেট, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় তদারকি শুরু করেছে। কিছুদিনের মধ্যে তারা অভিযান চালাবে এমন তথ্য কিন্তু আমাদেরকে দিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রোহিঙ্গা সংকট মোকাবেলায় কক্সবাজারে শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। সেখানে কথা বলছেন রোহিঙ্গা প্রতিনিধি। আমরা সরাসরি চলে যাব সেখানে। So that we can live in without any fear in the camp until we repatriate. Thank you for giving me a chance. Okay, thank you. I would like to request next speaker. We have very limited time. Please end your speech within 3 or 4 minutes. I would like humbly request to you. We have next speaker with the same topic, Mr. Abdullah. He is a Rohingya award-winning storyteller. He describes daily life of Rohingya through his media account. I would like to welcome Mr. Abdullah from Kamwa. Assalamu alaikum. Good evening, everyone, and thank you so much for giving me the floor. Actually, we had the same topic with my colleague speaker. Here, he already explained so many things about the camp life, and you have also knowledges about camp life. We have been, as it is about almost 8 years, we are here in Bangladesh. So I don't have to say about camp life to describe about camp life, but what I would like to share with you is my personal experience. We have fled in 2017, so it is we already passed 8 years in the camp, in the tarpaulin shelters. We are seeing our children are growing in the same shelter. They born in the shelter, in the refugee camp. When I was in Myanmar, I could just completed my higher education about
matriculation, I could not able to go to university. দর্শক, রোহিঙ্গা সংকট মোকাবেলায় কক্সবাজারে শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। সেখানে রোহিঙ্গা প্রতিনিধিরা তাদেরকে মিয়ানমার থেকে কিভাবে বিতাড়িত করা হয়েছে, কিভাবে তাদেরকে বাংলাদেশে প্রেরণ করা হয়েছে, সেগুলোই তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরছিলেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। অক্টোবর নভেম্বরের মধ্যেই দেশে আসছেন তারেক রহমান, এমন বার্তা দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি। বলেন, পকেট রাজনীতি পরিহার না করলে দল থেকে বিদায় নিতে হবে। রোববার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী নির্বাচনের পর জনসমর্থন নিয়ে বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার প্ল্যান তৈরি করছেন তারেক রহমান। এজন্য জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্য দৃঢ় করার আহ্বানও জানান তিনি। সম্মেলনে বিএনপির জেলা, উপজেলা ও বিভাগীয় অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আমরা আশা করছি সর্বশেষ অক্টোবর নভেম্বরের মধ্যে খুব কাছের থেকে তারেক রহমানকে আপনারা যেভাবে পেয়েছিলেন সেই 2001-এ, এখনো খুব কাছের থেকে আপনারা পাবেন। এই জন্য আমার এবং আপনার দায়িত্ব হলো যে প্ল্যান, যে পরিকল্পনাগুলো নিয়ে তারেক রহমান আমাদেরকে এখন দিক নির্দেশনা দিচ্ছেন, ধারণা দিচ্ছেন, এগুলো নিয়ে প্রস্তুতি গ্রহণ করা। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদের সময় হলো একটা বিরতির, সাথে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। চট্টগ্রামের ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে অবৈধভাবে করা হচ্ছে ভবন নির্মাণ। রোববার স্কুলটিতে দুদকের অভিযান চালানো হলেও বন্ধ হয়নি নির্মাণ কাজ। 4 কোটি টাকায় বিক্রির খবরে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে বিভিন্ন নথিপত্র সংগ্রহ করে দুদকের টিম। নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের প্রায় 150 বছরের পুরনো স্কুল ডাক্তার খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়। স্কুলের সামনে রয়েছে খেলার মাঠ। সেই মাঠের বেশিরভাগ অংশে নির্মাণ হচ্ছে বাণিজ্যিক কিংবা আবাসিক ভবন। স্কুলের মাঠটি 4 কোটি টাকায় বিক্রি হয়েছে। এই খবরে রোববার দুদকের টিম অভিযান চালায় স্কুলটিতে। দুদকের সমন্বিত জেলা কার্যালয় 1-এর সহকারী পরিচালক সাইয়েদ আলমের নেতৃত্বে টিমটি কথা বলেন স্কুল কর্তৃপক্ষের সাথে। স্কুলের সম্পত্তি কিভাবে ব্যক্তি মালিকানায় গেল এবং এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখছে দুদক। এসিলেন্ট অফিসের রেকর্ডপত্র দেখবো, সাব রেজিস্ট্রি অফিসের রেকর্ডপত্র দেখবো এবং ভূমি অফিস এবং ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে আমাদের রেকর্ডপত্র দেখার প্রয়োজন আছে। ওগুলো সবগুলোর প্রেক্ষিতে আমরা দেখবো এই ব্যক্তিগুলো আদৌ সঠিক আছে কিনা, ব্যক্তিগুলোর আদৌ অস্তিত্ব আছে কিনা। হঠাৎ স্কুল মাঠ দখল করে ভবন নির্মাণ হওয়ায় হতাশ স্কুল কর্তৃপক্ষ। এই মাঠটা তো আসলে আমাদের বাউন্ডারির ভিতর এবং এটা স্কুলের নামে সরকার স্কুলকে অ্যাকোয়ার করে দিয়েছে। এখানে স্কুলের সম্পত্তি তো এটা আসলে সরকারি সম্পত্তি, এটা সরকারি স্কুল, সরকারি সম্পত্তি। 1878 সালে স্কুলটি প্রতিষ্ঠা করেন অন্নদাচরণ খাস্তগীর। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, নোয়াখালীতে ঝড় বৃষ্টি কমলেও পৌরসভার বিভিন্ন সড়কে জলাবদ্ধতার এখনো কমেনি। সড়কের বেহাল দশা আর জনদুর্ভোগ চরমে। এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, সড়কের দুর্ভোগ নিয়ে কি বলছেন পৌরবাসী? জি ধন্যবাদ ফয়সল, আপনি যেমনটা জানতে চেয়েছেন। আমি আছি এখন নোয়াখালী। এটি গুরুত্বপূর্ণ একটি সড়ক, নোয়াখালী জেলা শহর গুরুত্বপূর্ণ পাবলিক কলেজ এবং আলফারুক স্কুলের এই সড়কটি। এখানে প্রতিদিন এখানে শত শত শিক্ষার্থী এবং বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীরা বিভিন্ন কলেজ স্কুল এবং পৌর বাজারে যাচ্ছে তারা প্রতিদিনই। কিন্তু এই সড়কটি এত বেহাল অবস্থা যে আপনার গত 3 মাস থেকে এই সড়কে পানি জমে আছে। সামান্য বৃষ্টিতে এই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আমি আপনাকে একটু দেখাতে চাই যে এই সড়কটি মাসের পর মাস আসলে এই জলাবদ্ধতা এখানে থেকে যে এখানে সকাল 7টা থেকে এই স্কুল থেকে প্রতিদিন এখানে শত
শত স্কুলের শিক্ষার্থীরা, এখানে শিশুরা, কোমলমতি শিশুরা আসলে এখানে এই স্কুল দিয়ে স্কুলে, আলপার্ক স্কুলে এবং কলেজ, পাবলিক কলেজ সহ বিভিন্ন স্থান দিয়ে তারা আসলে আসা যাওয়া করে, স্কুলে যায়। কিন্তু তারা স্কুলে যাওয়ার সময় আসলে এখানে রিক্সা পর্যন্ত এই স্কুল দিয়ে চলতে চায় না। আসলে এই রাস্তায় এত দূর অবস্থা যে সামান্য বৃষ্টিতে রাস্তার অবস্থা খুবই খারাপ, এক এক গর্ত পড়ে গেছে। আমি আপনাকে যদি দেখাই যে আপনি দেখতে পাচ্ছেন যে এই রিক্সাগুলো আসলে এখানে পড়ে যায় এবং স্কুল শিক্ষার্থীরা যে এখান দিয়ে যে যাচ্ছে তারা আসলে তাদেরকে আসলে কোমলমতি শিশুদেরকে আসলে এখানে আসা যাওয়াতে এত সমস্যা হচ্ছে যে তা আসলে প্রশাসনের পক্ষ থেকে তেমন এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পৌর প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ব্যবস্থা নেয়নি। বারবার আশ্বাস দেওয়ার পরেও কিন্তু তারা এখনো কোনো ব্যবস্থা নেয়নি। আসলে এখানে দুর্ভোগের শিক্ষার্থী এবং আমি স্কুলের শিক্ষার্থী এবং যে স্থানীয় নাগরিকদের সাথে আমি কথা বলছি, তারা আমাকে জানিয়েছে যে এই সড়কটি। সোহাগ, আপনাকে ধন্যবাদ। কক্সবাজারের মহেশখালীর প্রধান সড়কের পাশ থেকে একটি চিংড়ি ঘের কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে যৌথ বাহিনী। রোববার সকালে কালারমার ছড়ার অফিস পাড়ায় প্রধান সড়কের পাশে তার লাশ উদ্ধার করা হয়। পরে চকরিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, শনিবার রাত 10টার দিকে কালারমার ছড়ার চিংড়ি ঘেরে 20-30 জনের এলাকার চিহ্নিত সন্ত্রাসী চিংড়ি প্রজেক্টের কর্মচারীদের মারধর করে প্রায় 5 লাখ টাকার মাছ লুটপাট করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে একজনকে অপহরণ করে কালারমার ছড়ার পাহাড়ে নিয়ে যায়। সেখানে তাকে নির্যাতন ও গুলি করে কালারমার ছড়ার প্রধান সড়কে ফেলে চলে যায় সন্ত্রাসীরা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে 6 লেনে উন্নীত করার দাবিতে কক্সবাজারের রামুতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে রামু বাইপাস খালেকুজ্জামান চত্বরে কক্সবাজার মহাসড়ক 6 লেন বাস্তবায়ন কমিটি ও রামু সম্মিলিত নাগরিক পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে, কিন্তু সরু সড়কের কারণে ঘন ঘন দুর্ঘটনা ও দীর্ঘ যানজটে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা দ্রুত মহাসড়কটি 6 লেনে উন্নীত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। দ্রুত গতিতে এগিয়ে চলছে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের কাজ। দর্শক, এই বিষয়ে আরো খবরাখবর জানাতে বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক মানের উন্নীতকরণের কাজের অগ্রগতি কতটুকু, আমাদেরকে বিস্তারিত একটু জানান। ধন্যবাদ আপনাকে। কক্সবাজার একটি শুধু সমুদ্র সৈকতের জন্য, সারা দেশের জন্য খুব আলোচিত একটি শহর। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহ বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসেন। সেহেতু এখানে আসলে একটি আন্তর্জাতিক বিমানবন্দরের দাবি বেশ কিছুদিন ধরে উঠেছিল এবং এখানে ইতিমধ্যে আমরা বিমানবন্দরের যে কাজের যে অগ্রগতি সেটি আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি কয়েকদিন আগে এখানে বেবি চোখের চেয়ারম্যান তিনি এসেছিলেন এবং ঘুরে গেছেন। তিনি আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন, প্রায় 60 থেকে 70% কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। তবে আমরা এখন বিমানবন্দরের যে এলাকাতে আছি, একেবারে বিমানবন্দরের সামনের জায়গায়, এখানে পুরোদমে কাজ চলছে এবং এখানকার যারা কর্মীরা রয়েছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হওয়ার যে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে, এরই ফলে কিন্তু কাজের অগ্রগতি যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং এখানকার যারা কক্সবাজারের স্থানীয় মানুষজন যারা বিদেশে থাকেন, প্রবাসীরা, তারাও বেশ খুশি হয়েছেন এবং তারা বলছেন যে এখানে আন্তর্জাতিক মানের ফ্লাইট চলাচল শুরু হলে যারা বিদেশে প্রবাসীরা রয়েছেন তারা একটি অন্যরকম একটি সুবিধা তারা উপভোগ করবেন। এই ছিল ইরফান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল সংবাদের সাথে থাকার ধন্যবাদ সবাইকে।